আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। দেখো, তোমরা নবম শ্রেণীতে উঠেছ। এই নবম শ্রেণীতে ইতিহাস বিষয়ে তোমরা যে ইতিহাস পড়বে সেটা ইউরোপ এবং বিশ্বের ইতিহাস। ইতিপূর্বে অষ্টম শ্রেণীতে তোমরা যে ইতিহাস পড়ে এসেছো সেখানে আধুনিক যুগ ছিল, অর্থাৎ কিছুটা ইউরোপ ছিল আর কিছুটা ভারতীয় ইতিহাস ছিল। কিন্তু এইখানে যেটা পড়বে সেটা পুরোপুরি ইউরোপ এবং বিশ্বের ইতিহাস পড়বে। তো আমি আজকে যে ক্লাসটা করব সেই ক্লাসটাতে এই ইতিহাসের যে বিভিন্ন অধ্যায় এবং সেই অধ্যায়গুলো কি সে সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ইউরোপ এবং বিশ্বের ইতিহাসে তোমাদের নবম শ্রেণীতে 7টি অধ্যায় রয়েছে। এই 7টি অধ্যায়ের যে বিষয়বস্তু সবটাই কিন্তু বিশ্বের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। আর বিশ্বের এই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যে ইতিহাসটা তৈরি হয়েছে তার মধ্যে প্রথম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়টা ফ্রান্সের ইতিহাস। আর ফ্রান্সে 1789 খ্রিস্টাব্দে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছিল যা ফরাসি বিপ্লব নামে পরিচিত। মূলত প্রথম অধ্যায়ে এই ফরাসি বিপ্লবের ঘটনা আমি আলোচনা করব। এখানে পুরো স্ট্রাকচার অর্থাৎ পুরো অধ্যায়ের বিভিন্ন একক এবং তার উপ একক, কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হবে, কিভাবে ক্লাসে বলা হবে, সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। তোমরা দেখো পর্দায় প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই হেডলাইনটা এসেছে। 1789 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে ফরাসি বিপ্লবের যে বিভিন্ন পর্যায়, বিভিন্ন ঘটনাবলী, সেগুলোই মূলত আমি আলোচনা করব। আমার আলোচনার ক্ষেত্রে প্রথমে আমি যেটা বলবো, দেখো পর্দায় এসে গেছে, দেখো ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের আগের কি অবস্থা ছিল, বিপ্লবের আগে ফ্রান্সের অবস্থা কেমন ছিল, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের অবস্থা কেমন ছিল, আর ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের অবস্থা কেমন হয়েছিল। মূলত ফরাসি বিপ্লব আমেরিকার স্বাধীনতার যুদ্ধের পর সারা বিশ্ব জুড়ে যে উল্লেখযোগ্য এবং যুগান্তকারী ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং যুগান্তকারী ঘটনা হলো এই ফরাসি বিপ্লব। কারণ এই বিপ্লবের দ্বারা পুরাতনতন্ত্রের পরিবর্তন ঘটেছিল এবং একেবারে নতুন একটা ব্যবস্থা ফ্রান্সের ইতিহাসে এসেছিল। তো এখানে আলোচ্য বিষয়ের মধ্যে যেটা বলা হয়েছে যে ফরাসি বিপ্লবের আগে আর ফরাসি বিপ্লবের সময় এবং ফরাসি বিপ্লবের পরে। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের অবস্থা কেমন ছিল এবং ফরাসি বিপ্লবের সময় কেমন, মানে বিপ্লব কীভাবে সংঘটিত হয়েছিল, আর বিপ্লবের পরে যে ফলাফল বা গুরুত্ব তা কী হয়েছিল। তা আমি প্রথমে ফরাসি বিপ্লবের কারণের দিকে চলে যাই, যে ফরাসি বিপ্লবের কারণ কী ছিল। এই কারণটা আলোচনা করলেই আমরা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট বা ফরাসি বিপ্লবের আগের পরিস্থিতিটাও কিন্তু আমরা বুঝতে পারব। দেখো, ফরাসি বিপ্লবের কারণ হিসাবে 4টি কারণকে এখানে তুলে ধরা হয়েছে। একটি রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং দার্শনিকদের ভূমিকা। এই রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, এই 3টি পরিস্থিতি ফরাসি বিপ্লবের ঠিক আগে কীরকম ছিল, যে এমন কি পরিস্থিতি ঘটেছিল যাতে করে ফ্রান্সে একটা বিপ্লব সংঘটিত হলো, পুরাতনতন্ত্রের বিদায় ঘটল এবং তার পরিবর্তে নতুন ব্যবস্থা ফ্রান্সে এলো বা নতুন শাসন ব্যবস্থা ফ্রান্সে তৈরি হলো। দেখো, এখানে লেখা আছে রাজনৈতিক পরিস্থিতির 3টে বিষয় রয়েছে এখানে। একটা হচ্ছে রাজতন্ত্রের স্বরূপ, রয়েছে রাজন্যবর্গের দুর্বলতা, আর রয়েছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। রাজতন্ত্রের স্বরূপ বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্র ফরাসি বিপ্লব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফ্রান্সে বুরবন বলে একটি রাজবংশ রাজত্ব করত, বুরবন রাজবংশ। আর ফ্রান্সে দীর্ঘদিন ধরে প্রচলিত একটা ভাবনা ছিল ফরাসি জনগণের মধ্যে, তথা ফরাসি রাজারা, ফ্রান্সের রাজারা সেটা জনগণের মধ্যে প্রচারও করেছিলেন,
সেটা হচ্ছে ডিভাইন রাইট অফ কিংশিপ, অর্থাৎ রাজার ঈশ্বর প্রদত্ত অধিকার, অর্থাৎ রাজা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। এই ভাবনাটা দীর্ঘদিন ধরে ফ্রান্সে চলে আসছিল। ফলে ফরাসি জনগণ রাজবিরোধী কোনো কথাবার্তা বলতে বা রাজবিরোধী কোনো বক্তব্য রাখতে বা রাজবিরোধী কোনো আচরণ করতে সাহস পেত না। তারা রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করত, আর সেই কারণে রাজার বিরুদ্ধে কোনো কথা বলতো না। ক্রমান্বয়ে ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, এরা পর দীর্ঘদিন ধরে যে রাজত্ব করেছে, এই রাজত্ব করার সুবাদে তারা এই ডিভাইন রাইট অফ কিংশিপকে সামনে রেখে রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বলীয়ান হয়ে নিজেরা বিলাসী হয়েছে, আর সেই বিলাসিতার খোরাক জুগিয়েছে ফ্রান্সের সাধারণ মানুষ। রাজন্যবর্গ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। তার কারণ তাদের বিলাসিতা, তাদের অহমিকা বোধ, তাদের অর্থনৈতিক অপচয়ের যে প্রবণতা, এই সবই কিন্তু তাদেরকে কর্মবিমুখ করে তুলেছিল। ফলে রাজন্যবর্গ দুর্বল হয়ে পড়েছিল। তাদের পক্ষে ফ্রান্সের যাজক এবং অভিজাত যে দুটো সুবিধাভোগী সম্প্রদায়, তাদেরকে দমন করা সম্ভবপর হয়নি। তৃতীয় ক্ষেত্রে যে প্রশাসনিক ব্যবস্থা, রাজশক্তির যে দুর্বলতা যখনই লক্ষ্য করা গেল, সেই রাজশক্তির দুর্বলতার সুযোগে প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু দুর্বল হয়ে গেল। অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থাটা সম্পূর্ণ অভিজাতদের হাতে চলে গেছিল, আর অভিজাতরা নিজ নিজ জায়গায় নিজেরাই প্রধান হয়ে উঠেছিল, নিজেরাই ক্ষমতাবান হয়ে উঠেছিল, এবং কেউ বিরোধিতা করলে তাকে রাজকীয় যে কারাগার, বাস্তিল দুর্গ, সেখানে পাঠিয়ে দিত। একটা আইন তৈরি হয়েছিল, সেই আইনটার নাম হচ্ছে লেতর দ ক্যাসে। এই লেতর দ ক্যাসে অনুযায়ী তারা তাদেরকে কারাগারে পাঠিয়ে দিত। ফলশ্রুতি হিসাবে এমন একটা পরিস্থিতি ফ্রান্সে তৈরি হয়েছিল, যে পরিস্থিতির বিবেচনা করে বিশিষ্ট দার্শনিক ভলতেয়ার বলেছিলেন রাজনৈতিক কারাগার। ফ্রান্স হচ্ছে একটি রাজনৈতিক কারাগার। কেন রাজনৈতিক কারাগার? কারণ কারো কোনো বক্তব্য রাখার অধিকার, কারো কোনো প্রতিবাদ করার ভাবনা, কারো কোনো প্রতিবাদ করার সাহস, কোনোটাই কিন্তু ফ্রান্সে ছিল না। দ্বিতীয় ক্ষেত্রে কী আছে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে আছে অর্থনৈতিক পরিস্থিতি। এই অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে কি রয়েছে? সাব ইউনিট রয়েছে, বৈষম্যমূলক কর ব্যবস্থা রয়েছে, অর্থনৈতিক বিপর্যয়। আমরা পরেই আলোচনা করব এগুলো। রয়েছে তারপর সামাজিক পরিস্থিতি। সামাজিক পরিস্থিতির মধ্যে কি আছে? তিনটি শ্রেণী ছিল ফ্রান্সে: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আর এই প্রথম শ্রেণী কারা, দ্বিতীয় শ্রেণী কারা, তৃতীয় শ্রেণী কারা, সেটাও আলোচনা করব। আর রয়েছে দার্শনিকদের ভূমিকা। যে কোনো দেশের পরিবর্তনের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তারা হচ্ছে এই মনীষী সম্প্রদায় বা বুদ্ধিজীবী সম্প্রদায়। তো ফ্রান্সের ইতিহাসে দার্শনিকরা সেই ভূমিকা পালন করেছিল। এইবার দেখো পর্দায় দেখো, ফরাসি বিপ্লবের কারণ লেখাটা এসেছে। আর ফরাসি বিপ্লবের কারণের ক্ষেত্রে প্রথমে রাজনৈতিক পরিস্থিতি আমরা একটু আলোচনা করলাম, যে রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল। রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনটে দিকের মধ্যে রাজতন্ত্রের স্বরূপ, রাজন্যবর্গের দুর্বলতা, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি। কারণ চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুইয়ের কথা বললাম। চতুর্দশ লুই দম্ভ ভরে বলেছিলেন আই এম দ্য স্টেট, আমিই রাষ্ট্র। তারপর পঞ্চদশ লুই তিনি শ্রম বিমুখ ছিলেন, তিনি প্রজাপতি রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চদশ লুই নিজেকে বাটারফ্লাই মনার্কি বলা হতো। ষোড়শ লুই তিনি বলেছিলেন হোয়াট আই ডেজার ইজ ডিক্রি, আমি যেটা বলবো সেটাই হচ্ছে আইন, বা আমি যেটা ইচ্ছা করব সেটাই হচ্ছে আইন। এইরকমভাবে ঘটনাগুলো ক্রমান্বয়ে এগিয়ে এসেছিল। আমরা লেটার ডি ক্যাসের কথা আমি বলেছি, অর্থাৎ রাজকীয় যে গ্রেপ্তারি পরোয়ানা, সেটার কথাও বলেছি, যার ফলশ্রুতি হিসেবে ফ্রান্সে একটা রাজনৈতিক সংকট বা রাজনৈতিক দুর্বলতার পরিস্থিতি তৈরি হয়েছিল, যে রাজনৈতিক দুর্বলতা প্রশাসন ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করে তুলেছিল। এইবারে দেখো ফ্রান্সের ইতিহাসে আমরা একটা পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে সামাজিক শ্রেণীবিন্যাস। দেখো 3 নম্বরে ওখানে ছিল, 2 নম্বরে অর্থনৈতিক পরিস্থিতিটা ছিল। আমরা অর্থনৈতিক পরিস্থিতিটা একটু পরে আলোচনা করছি। তার আগে ফ্রান্সের সামাজিক শ্রেণীবিন্যাসটাকে একটু দেখিয়ে দিই। পর্দায় দেখো একটা ত্রিভুজ এলো, বা পিরামিডও বলতে পারো তোমরা এটাকে। এই ত্রিভুজ বা পিরামিডের একেবারে মাথায় দেখো একটা ক্রাউন, একটা রাজ মুকুট এসেছে। ওটা একটা প্রতীকী ব্যাপার।
অর্থাৎ এই ছবিটাতে এই প্রতীক রাজবুকুটটাকে আমি রাজা বলে ধরে নিলাম, অর্থাৎ সবার উপরে। এইটা যদি ফরাসি সমাজ সামাজিক শ্রেণীবিন্যাস হয়, ফরাসি সমাজ ব্যবস্থা হয়, তাহলে তার একেবারে মাথায় ছিল রাজা। তারপরে কি আছে দেখো, তারপরে দেখো একটা পার্ট লাল রঙের একটা অংশ আছে, একটা সবুজ রঙের অংশ আছে, আর একটা অংশ রয়েছে বেগুনি রঙের অংশ। তিনটে কালারে তিনটে অংশ করা হয়েছে। লাল রঙের অংশটা অপেক্ষাকৃত ছোট, অল্প একটু, সেইটাকে ধরা হয়েছে যাজক শ্রেণী বা প্রথম শ্রেণী নামে এরা পরিচিত। ফ্রান্সের ইতিহাসে এরা প্রথম শ্রেণী, যাজক শ্রেণী এই অংশটা এখানে রয়েছে। এদের সংখ্যা ছিল 1.5%, অর্থাৎ দেশের মোট জনসংখ্যার 1.5% হচ্ছে যাজক সম্প্রদায়ের মানুষ, মানে খুবই নগণ্য। একবারে একটা দেশে যতজন মানুষ বসবাস করে তার মধ্যে 1.5% মানে খুবই নগণ্য ব্যক্তি, খুবই নগণ্য সংখ্যা। মূলত বিপ্লবের প্রাক্কালে, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে যখন বিপ্লব হয় তার প্রাক্কালে এই 1.5% মানে ফ্রান্সের মোট জনসংখ্যা যা ছিল তার অনুপাতে এটা অত্যন্ত কম। মূলত 1,20,000 মানুষ ছিল যাজক শ্রেণীভুক্ত। দ্বিতীয়টা রয়েছে যেটা সবুজ রং দিয়ে দেখো যে অংশটা রয়েছে, সেই সবুজ রঙের অংশটা হচ্ছে অভিজাত শ্রেণী বা এরা দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড এস্টেট নামে পরিচিত। এদের পার্সেন্টেজটা দেওয়া হয়েছে 2.5%। এই 2.5% অর্থাৎ মোট জনসংখ্যা হচ্ছে এদের 3,50,000। 3,50,000। তার আগেটা বললাম আমি, যারা যাজক ছিল, যাজক শ্রেণীর জনসংখ্যা হচ্ছে 1,20,000। দ্বিতীয় শ্রেণী অভিজাত শ্রেণী 2.5% মানুষ, এদের সংখ্যা হচ্ছে 3,50,000। আর তৃতীয় শ্রেণী যেটা বেগুনি কালারে রয়েছে সেটা হচ্ছে 96%, অর্থাৎ ওই দুটো বাদ দিলে বাকি 96% থেকে যায়। এই 96% হচ্ছে 2,40,00,000। তার মানে সংখ্যার ফারাকটা তুমি বুঝতে পারছো তোমরা, যে সংখ্যার ফারাকটা কথা। অর্থাৎ যদি ফ্রান্সে মোট 100 জন বসবাস করতো, তার মধ্যে 1.5 জন মাত্র যাজক, 2.5 জন মাত্র অভিজাত, আর বাকি 96 জন হচ্ছে সাধারণ মানুষ। এইটা হচ্ছে। আবার দেখো, অথচ এই উপরের দুটো কালার যেটা লাল আর সবুজ, অর্থাৎ যাজক এবং অভিজাত, এরা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। তার মানে সুবিধাভোগী শ্রেণীর পার্সেন্টেজটা কত? 1.5 আর 2.5, অর্থাৎ 4% টোটাল। এরা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী। আর বাকি 96% যেটা থেকে গেল, সেই 96% হচ্ছে সুবিধাহীন শ্রেণী। অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রাককালে বা ফরাসি বিপ্লবের আগে বা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শ্রেণীবিন্যাসটা এরকমই ছিল। সমাজে 3টে শ্রেণী ছিল, কিন্তু তাদের যে বিন্যাস বা তাদের যে অনুপাত, সেই অনুপাতটা ছিল একটু ভিন্ন ধরনের। তাদের অনুপাতের মধ্যে যাজকরা একেবারে কম, অভিজাতরা তাদের থেকে একটু বেশি, কিন্তু সবচেয়ে বেশি বসবাস করত সাধারণ মানুষ। তো স্বাভাবিকভাবে এই শ্রেণী বৈষম্য, অথচ যখন আমরা আলোচনা করব তখন যাজকরা কী ধরনের সুবিধা ভোগ করত, অভিজাতরা কী ধরনের সুবিধা ভোগ করত, বা সাধারণ মানুষ কী ধরনের সুবিধা ভোগ করত, এবং সেই সুবিধা ভোগের মধ্যে কী ধরনের বৈষম্য লুকিয়ে ছিল, কেন বিপ্লব হলো, বৈষম্যটা কোথায়, সেই বৈষম্যগুলো আমরা কিন্তু আলোচনা করব যখন আমরা টোটাল বিষয়টাকে ডিটেলসে আলোচনা করব। এখানে শুধু আমরা তোমাকে শর্ট স্কেচগুলো বলে দিচ্ছি। এরপরে দেখো, আমরা পরের পাতায় এসেছি। দেখো অর্থনৈতিক ব্যবস্থা, ওখানে পয়েন্টটা ছিল 2 নম্বরে ছিল অর্থনৈতিক পরিস্থিতি। সেই অর্থনৈতিক পরিস্থিতিটা আমরা এখানে সেই ছকটা আমরা আবার তুলে এনেছি। দেখো সেই ছকের মধ্যে একটা যাজক সম্প্রদায় রয়েছে, সবুজ অংশটা অভিজাত সম্প্রদায়ের, আর বেগুনি অংশটা সেটা হচ্ছে সাধারণ মানুষ বা থার্ড এস্টেটের। আমরা একটা পার্সেন্টেজ সেখানে দেখিয়েছিলাম। সেই পার্সেন্টেজটা ছিল কত? যাজক শ্রেণী হচ্ছে 1.5%, অভিজাত শ্রেণী হচ্ছে 2.5%, আর সাধারণ মানুষ হচ্ছে 96%। অন্যদিকে লেখা আছে দেখো, যাজক শ্রেণী 20%, অভিজাতরা 30%, আর সাধারণ মানুষ 50%। এইটা কি? এইটা হচ্ছে জমির হিসেব। এখানে দেখো নিচে লেখা আছে মোট জমি 100%, অর্থাৎ দেশের টোটাল জমিকে যদি 100% আমি ধরি, তাহলে যাজকরা দেশের 1.5% জনসংখ্যায়, কিন্তু তারা জমি ভোগ করত 20%। অভিজাতরা দেশের মোট জনসংখ্যার 2.5%, কিন্তু তারা 30% জমি ভোগ করত। আর সাধারণ মানুষ বা তৃতীয় সম্প্রদায়, তারা মোট জনসংখ্যার 96%, কিন্তু জমি ভোগ করত 50%। তাহলে এই যে অর্থনৈতিক বৈষম্য, এই যে জমি ভোগ করার ক্ষেত্রে যে বৈষম্য,
এটাও কিন্তু ফরাসি বিপ্লবের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়ে বসেছিল। কিভাবে ভূমিকা হয়েছিল, কেন কর বিন্যাসের ক্ষেত্রে কি সমস্যাটা হয়েছিল, কর বিন্যাসের ক্ষেত্রে অসুবিধাটা কোথায় ছিল, কে কিভাবে কর দিত, কতটা কর দিত, আমরা কিন্তু সেই বিষয়গুলো একটু বলার চেষ্টা করছি যে কিভাবে করগুলো একে অন্যের উপর চাপিয়ে দিত বা কিভাবে কর ব্যবস্থাটার ক্ষেত্রে বৈষম্য এসেছিল। প্রখ্যাত লেখক অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, তিনি অষ্টাদশ শতকের ফ্রান্সকে বলেছেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। এই ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলার কারণ কি? কারণ ফ্রান্সে অর্থনৈতিক বিপর্যয় লক্ষ্য করা গেছিল, আর অর্থনৈতিক বিপর্যয়ের ফলে রাজ পরিবার, রাজকোষ দেউলিয়া হয়ে গেছিল। যে দেউলিয়া হওয়ার কারণের পেছনে যে গুরুত্বপূর্ণ কারণগুলো ছিল তার মধ্যে একটা ছিল কর ব্যবস্থা। দেখো, এই আমি পার্সেন্টেজ তোমার বা এই টোটাল ব্যাপারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এইবারে আমি কর বিন্যাসের ক্ষেত্রে যাচ্ছি, যে এই কর বিন্যাসটা কেমন হয়েছে। দেখো এখানে কর বিন্যাসটা দেওয়া আছে। আমি তোমাদেরকে দেখালাম যে দেশের মোট জনসংখ্যার 1.5% যাজক, 2.5% অভিজাত, আর 96% সাধারণ মানুষ। এবং 1.5% মানুষ ভোগ করে 20% জমি, তাহলে তাদের কর দেওয়া উচিত 20% জমির। অভিজাতরা ভোগ করে 30% জমি, তাহলে তারা কর দেবে 30%। আর সাধারণ মানুষ ভোগ করে 50% জমি, তারা কর দেবে 50%। কিন্তু করের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না, কারণ ফ্রান্সে যে কর ব্যবস্থা ছিল সেটা অত্যন্ত বৈষম্যপূর্ণ বা ত্রুটিপূর্ণ। কারণ যাজকরা কোনো কর দিত না, 20% জমি ভোগ করত। অভিজাতরা 50% জমি ভোগ করত, কোনো কর দিত না। অথচ তৃতীয় সম্প্রদায়ের মানুষ 50% জমি ভোগ করে 100% কর দিতে বাধ্য হতো। উপরন্তু যাজকরা, অভিজাতরা এরা সাধারণ মানুষের কাছ থেকে, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে উল্টে আরও কর আদায় করত। ওরা নিজেরা তো কর দিত না, উল্টে আরও কর আদায় করত। তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষকে একবার রাজাকে কর দিতে হতো, আর একবার যাজক এবং অভিজাতদের কর দিতে হতো। কর বিন্যাসের ক্ষেত্রে দেখো কী কী কর দিতে হতো তার একটা এখানে ছক করা আছে। দেখো, করের ক্ষেত্রে দু ধরনের কর দিতে হতো, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর। প্রত্যক্ষ কর ছিল তিন ধরনের, তিনটি প্রত্যক্ষ কর ছিল। একটা হচ্ছে টেইলি বা সম্পত্তির উপর কর, একটা হচ্ছে ভ্যাঁতিয়েম বা ভিটিংএমে, এটা ব্যবসা বাণিজ্য এবং জমি থেকে কর, আর একটা হচ্ছে ক্যাপিটেশন, এটা হচ্ছে উৎপাদন কর। এই তিনটে কর হচ্ছে প্রত্যক্ষ কর। এছাড়া দিতে হতো 5 ধরনের পরোক্ষ কর। এই 5 ধরনের পরোক্ষ কর কী কী ছিল? এই 5 ধরনের পরোক্ষ করের মধ্যে ছিল গাবেলা বা লবণ কর, টাইথ বা ধর্মকর, যেটা চার্চকে দিতে হতো। গাবেলা তো বললাম আগে, লবণ কর, টাইথ হচ্ছে চার্চকে দিতে হতো। এরপরে আছে এডস হচ্ছে মদের উপর বা মাদকজাত দ্রব্যের উপর ধার্য কর। রয়েছে করভি মানে হচ্ছে বেগার খাটা, অর্থাৎ প্রতিটি তৃতীয় সম্প্রদায়ের প্রত্যেকটি দরিদ্র মানুষকে হয় যাজকের বাড়িতে অথবা অভিজাতের বাড়িতে বা তাদের জমিতে, তাদের বাগান বাড়িতে, তাদের কারখানায় বছরের বেশ কয়েকটা দিন বেগার শ্রম দিতে হতো, অর্থাৎ বিনা পারিশ্রমিকে কাটতে হতো। এটা করভি। আর ছিল বানালিতে। এই বানালিতে কি? বানালিতে হচ্ছে একটা বাধ্যতামূলক কর, যে করটা দিতে হতো মূলত রাজার বাজার, রাস্তাঘাট বা চার্চ, রেস্তোরাঁ বা অন্যান্য অনুষ্ঠানের জন্য, অর্থাৎ সার্বিকভাবে বলা যেতে পারে এটা জোর করে একটা উপকর এরা আদায় করে নিত। এই হচ্ছে টোটাল কর বিন্যাস। তাহলে এই তিনটে পার্ট আমরা বোঝালাম। তিনটে পার্টের ক্ষেত্রে বললাম, অর্থাৎ একটা আমরা রাজনৈতিক পরিস্থিতিটা আলোচনা করেছি, তারপরে আমি সামাজিক পরিস্থিতিটা আলোচনা করেছি, আর এবারে আমি আলোচনা করলাম কর বিন্যাস। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি কিন্তু একটা বৈষম্য দেখিয়েছি, যে বৈষম্যের কারণেই কিন্তু স্বাভাবিকভাবে ফরাসি বিপ্লব হয়েছিল। এই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই পরে আমরা যেটা আলোচনায় যাব বা আলোচনা করব, সেক্ষেত্রে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কিভাবে ফরাসি বিপ্লব এই বিষয়গুলো কিভাবে ফ্রান্সে বড় হয়ে দেখা দিয়েছিল, এবং যার ফলশ্রুতি হিসাবে ফ্রান্সে একটা বিরাট পরিবর্তন এসেছিল, অর্থাৎ বিপ্লব হয়েছিল। আর বিপ্লব মানে একটা আমূল পরিবর্তন। এরপরে আমরা এবার যাচ্ছি বাস্তিলের পতনের কথা। আমরা বলেছি বাস্তিলের পতন মানেই ফরাসি বিপ্লবের প্রথম অধ্যায়ের পরিসমাপ্তি। এইবার প্রথম অধ্যায়ের পরিসমাপ্তির সঙ্গে সঙ্গে ফ্রান্সে কী হয়েছিল না, ফ্রান্সে
জাতীয় সভা বা সংবিধান সভা গড়ে উঠেছিল 1791 খ্রিস্টাব্দে। এই সংবিধান সভা ফ্রান্সে যে বৈষম্যগুলো ছিল, অর্থাৎ প্রশাসনিক, বিচার সংক্রান্ত, অর্থনৈতিক, ধর্মীয় প্রত্যেকটি ক্ষেত্রে কিছু সংস্কার আনার চেষ্টা করেছিল, মানে অর্থাৎ পরিবর্তন আনার চেষ্টা করেছিল, যে পরিবর্তনটা যাজক, অভিজাত বা রাজার পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভবপর ছিল না। বিশেষ করে রাজার পক্ষে তো নয়, কারণ রাজতন্ত্রের সমাপ্তি ঘটেছিল, ফলে রাজা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এই পালিয়ে যাওয়ার সময় রাজাকে একেবারেই ফ্রান্সের সীমান্তবর্তী একটা গ্রাম ভেরেন্নে নামক একটা জায়গা, সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তার করার পর তার মৃত্যুদণ্ড হয়েছিল। মৃত্যুদণ্ড দেওয়ার ফলে রাজার মৃত্যুর পরে স্বাভাবিকভাবে দেশে এবং বিদেশে নানান ধরনের সংকট লক্ষ্য করা গেছিল। আর অপরদিকে তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে কী করে বিপ্লবের যে ফলগুলো সেগুলোকে রক্ষা করা যায়। ফলে ফ্রান্সে বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়েছিল সংবিধান সভাকে। ফলে ফ্রান্সের আভ্যন্তরীণ এবং বৈদেশিক শাসনের মুখে ফরাসি বিপ্লব সংকটাপন্ন অবস্থায় পড়েছিল। এই সময় ফ্রান্সে জ্যাকোবিন শাসন শুরু হয়েছিল, যে জ্যাকোবিন শাসন ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব শুরু করেছিল। এই সন্ত্রাসের রাজত্বের বেশ কিছু সমস্যাও ছিল। সন্ত্রাসের রাজত্বের ফলে ফ্রান্সে যে পরিস্থিতিটা লক্ষ্য করা গেছিল, যে সন্ত্রাসের রাজত্বে বহু নিরপরাধ মানুষ যেমন অপরাধী শাস্তি পেয়েছিল, তেমন বহু নিরপরাধ মানুষও কিন্তু ফ্রান্সে শাস্তি পেয়েছিল। এবং জনগণ বিপ্লব করতে শুরু করেছিল এই সময়ে, কারণ যে জনগণ বিপ্লব করে ফ্রান্সে পরিবর্তন এনেছিল, সেই জনগণই সন্ত্রাসের রাজত্বের থেকে মুক্তি পেতে চেয়েছিল, অর্থাৎ জ্যাকোবিন শাসনের হাত থেকে তারা মুক্তি পেতে চেয়েছিল। কারণ জ্যাকোবিন শাসন ছিল একটা অত্যাচারী শাসন, যেখানে নিরপরাধ প্রচুর মানুষকে হত্যা করা হয়েছিল। ফলে জনগণের বিপ্লব হয়েছিল, আর জনগণ বিপ্লব করে পূর্ববর্তী শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। ফরাসি সমাজে একেবারে নিচু তলার যারা মানুষ, তাদের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ তৈরি হয়েছিল। শহুরে দরিদ্র গ্রাম এবং গ্রামের জনতা, তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। ফলে শহরে এবং গ্রামে জনতা একযোগে আন্দোলন শুরু করেছিল। পাশাপাশি নারীরাও কিন্তু এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের নারী সমাজের মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছিল, যে পরিবর্তনটা পরবর্তী সময়ে সারা পৃথিবীকে প্রভাবিত করেছিল। এর পরবর্তী পাঠ হিসেবে আমরা এই বিপ্লবের ফলাফল আলোচনা করব, এবং সেই ফলাফলের ক্ষেত্রে ফরাসি বিপ্লব ফ্রান্সের ইতিহাস শুধু নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে যে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শ গড়ে তুলেছিল, যে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার আদর্শ সমগ্র বিশ্বকে প্রভাবিত করেছিল, পরবর্তীকালের ইউরোপকে তো অবশ্যই প্রভাবিত করেছিল, সেটাই এখানে আলোচনা করব। ব্যক্তি মানুষের অধিকারের কথা বলবো, যে ব্যক্তি মানুষের অধিকারের ঘোষণা করা হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। মানুষের, নাগরিকদের অধিকার ঘোষণা করা হয়েছিল, যে মানুষ কী কী অধিকার পেতে পারে। যেমন রুশো বা যারা দার্শনিক ছিলেন, যে দার্শনিকদের কথাগুলো আমরা বলেছি, যেই দার্শনিকদের ভূমিকাগুলো আমরা এখানে তুলে ধরেছি, এবং সেই দার্শনিকদের ভূমিকা মতো, দার্শনিকদের কথা মতো জনগণ কী ধরনের অধিকার ভোগ করবে, জনগণ কীভাবে তার অধিকারগুলো রক্ষা করতে পারবে, সেটাও কিন্তু এখানে বলা হয়েছিল। এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা কী কী বিষয় আলোচনা করব সেটা আমরা বললাম। এবং প্রথম অধ্যায়ের এই আলোচ্য বিষয়গুলোই আমাদের কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, অর্থাৎ প্রায় 1 মাসের বেশি সময় ধরে আমরা ক্লাসে আলোচনা করব। ব্যাস, এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের বিভিন্ন দিক আলোচনা। তোমাদের কেমন লেগেছে জানি না, আশা করি ভালো লাগার কথা, কারণ পুরো বিষয়টাই একটা শর্ট স্কেচে আমি বোঝালাম। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। পরে আবার দ্বিতীয় অধ্যায় যখন হবে, তখন আবার আমি এই ভিডিওর মাধ্যমে আবার একটা ক্লাস দেখাবো। থ্যাংক ইউ।